জয় হিন্দ। আজকে আমি বলবো এফডি মানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আর রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট কি, এদের কি কি ভাগ আছে, আর এই দুটোর মধ্যে কোন ধরনের ডিপোজিট অ্যাকাউন্টে আমাদের লাভ বেশি। দেখুন, আমরা যখন টাকা জমাই তখন আমরা ব্যাংকে রেখে জমাই, ঘরে তোড়াই না জমাই। হ্যাঁ, অল্প টাকা হলে কোনো কোনো সময় জমিয়ে নিই, বিভিন্ন ঘটে রাখি, মানে ঘট মানে ওই যে সেই যে ঘট, পয়সা রাখার ঘট, সেখানে কোনো সময় আলমারিতে রাখি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেশি টাকার ব্যাপার হলে তখন ব্যাংকে রাখি। এখন ব্যাংকে কিভাবে রাখি? ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, সেভিংস অ্যাকাউন্ট। সেই সেভিংস অ্যাকাউন্টেই টাকা রাখি আমরা। এতে আমার টাকাও সুরক্ষিত থাকে, আর আমি চাইলে যখন খুশি তখন রাখতেও পারি, তুলতেও পারি। আর সত্যি কথা বলতে, ঘরে টাকা রাখার একটা প্রবলেমও আছে, সেটা হলো ঘরে টাকা থাকেও না। মানে কিছু টাকা যদি আমি ঘরে জমিয়েও রাখি, বেটা হাত খুসখুস করে কখন সেখান থেকে নিয়ে খরচ করা যায়, কি করে তো। কিন্তু ব্যাংকে টাকা রাখলে এটা হয় না, মনে হয় না থাক, ব্যাংকে আছে। এই সব কারণে আমরা টাকা ব্যাংকে রাখি। কিন্তু ব্যাংকে টাকা রাখার আর একটা সবথেকে বড় কারণ আছে। কি কারণ? ইন্টারেস্ট। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে, সে কেউ ব্যাংকে রাখুক কি পোস্ট অফিসে রাখুক কি অন্য কোনো ফাইন্যান্স কোম্পানিতে রাখুক, ইন্টারেস্ট আমরা পাই। আর এটাই হলো ব্যাংকে টাকা রাখার সবথেকে বড় কারণ। তো পৃথিবীতে যবে থেকে ব্যাংক সিস্টেম চালু হয়েছে, তবে থেকে লোক এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে আর এর সুবিধা নেয়। লোকে যখন সেভিংসে টাকা রাখে, তখন কিছু লোক অল্প দিনের জন্য টাকা রাখে, আবার কিছু লোক বেশি দিনের জন্য টাকা রাখে। এবার যে অল্প দিনের জন্য টাকা রাখতো, মানে আমি পুরোনো দিনের কথা বলছি, তো যারা অল্প দিনের জন্য টাকা রাখতো তাদের কোনো সমস্যা নেই, বিন্দাস টাকা রাখতো আর তুলতো। কিন্তু যারা বেশি দিনের জন্য টাকা রাখতো, তারা ব্যাংকে গিয়ে বলল যে আমরা বেশি দিনের জন্য টাকা রাখছি, আমাদের কিছু এক্সট্রা বেনিফিট দিতে হবে। আর এই বেনিফিট অন্য কিছু দিলে হবে না, আমাদের সুদ বেশি দিতে হবে। এখন ব্যাংক দেখলো যে হ্যাঁ, বেশি দিনের জন্য কেউ যদি টাকা রাখে, তাহলে তাকে বেশি সুদ দেওয়া যেতেই পারে। এবার কিভাবে পাওয়া যেতে পারে এই সুদ, বেশি সুদ? ধরুন, রাম বলে একটা লোক নর্মাল সেভিংস অ্যাকাউন্টে 1,000 টাকা রেখেছে, আর সেভিংসের 2022-এ ইন্টারেস্ট রেট হলো বছরে 2.70%, মানে 2.5%-এর একটু বেশি। মানে বছরে 100 টাকায় 2 টাকা 70 পয়সা। তাহলে বছরে 1,000 টাকায় ও পাবে 27 টাকা। কিন্তু রাম যদি এই 1,000 টাকাটা ধরুন 5 বছর রেখে দিল ব্যাংকে, তাহলে ওর পাওয়ার কথা এক বছরে 27 টাকা গুণ 5, যেহেতু 5 বছর, মানে 135 টাকা প্লাস 1,000 টাকা, যেটা ওর মেন ক্যাপিটাল ছিল। টোটাল 1,135 টাকাও পাবে। কিন্তু এই টাকা ও পাবে না, ও পাবে মোটামুটি 2,255 টাকা। এই 2,255 টাকা আবার কোথা থেকে গেল? মানে 1,135 থেকে 2,255 বেড়ে গেল কিভাবে? দেখুন, ব্যাংকে টাকা রাখলে ব্যাংক আমাদের সুদ দেয় কিভাবে সেটা আগে। মানে ব্যাংকের নিজের ইনকাম কোথা থেকে আসে? ব্যাংক নিজে ইনকাম করলে তবেই তো আমাদের দিতে পারবে। এর জন্য ব্যাংক বিভিন্ন বিজনেসে বা ব্যক্তিকে লোন দেয়, সেটাও আবার হাই ইন্টারেস্টে। এছাড়াও আমাদের টাকা নিয়ে ওরা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, স্টক মার্কেটে ইনভেস্ট করে, আর সেখান থেকে ইনকাম করে, আর সেই ইনকাম থেকে আমাদের সুদ দেয়। আর ব্যাংক যেই লোনগুলো দেয় সেটা আমাদের টাকা থেকেই দেয়। তো ব্যাংক এখন দেখলো যে আমি লোন তো দিচ্ছি অনেক দিনের, কিন্তু অনেক দিনের জন্য রাম যদি টাকা না রাখে, তাহলে আমি রামের টাকা নিয়ে লোনটা দেবো কী করে? তো ব্যাংকও রামকে অফার দেবে বেশি দিন টাকা রাখার জন্য। এর বদলে ব্যাংকের যেহেতু প্রফিট হচ্ছে বেশি, তাই রামকে ইন্টারেস্টও বাড়িয়ে দেবে। সিম্পল হিসাব। তো এইভাবে যারা বেশি দিন টাকা রাখতে চেয়েছিল, যাদের কথা আমি আগে বললাম, তাদেরকে ব্যাংক বলল যে ঠিক আছে, আমরা ইন্টারেস্ট বেশি দেব, কিন্তু আপনি যতদিন টাকা রাখার চুক্তি করবেন, সেটা 5 বছর হতে পারে বা 10 বছর হতে পারে, এর মাঝখানে টাকা তোলা যাবে না। আর যদি তুলে নেন, তাহলে নর্মাল সেভিংসের ইন্টারেস্টই পাবেন, কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না, কোনো এক্সট্রা বেশি ইন্টারেস্ট পাবেন না। এতে ওই বেশি দিন টাকা রাখতে চাওয়া লোকগুলো রাজিও হয়ে যায়, যে হ্যাঁ, তারা তো এমনি বেশি দিন টাকা রাখার জন্যই চেয়েছিল, টাকা রাখতেই চেয়েছিল। আর এই যে বেশি টাকা রাখার স্কিম, একেই বলে টার্ম ডিপোজিট। টার্ম মানে কিছু দিনের জন্য বা একটা টাইমের জন্য, একটা নির্দিষ্ট দিনের জন্য। আর ইন্ডিয়াতে এই স্কিমেরই নাম ফিক্সড ডিপোজিট। বোঝা গেল? ব্যাংক ছাড়াও ফিক্সড ডিপোজিট স্কিম অন্য জায়গাতেও হয়। এনবিএফসি মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজগুলোতেও এই ফিক্সড ডিপোজিট হয়, পোস্ট অফিসেও হয়, মানে যেটা ইন্ডিয়ান পোস্ট, সেখানেও অন্য অন্য আদার স্কিমের সাথে এই ফিক্সড ডিপোজিট থাকে। এবার হলো রেকারিং ডিপোজিট। রেকারিং মানে হলো রিপিটেশন, মানে যেটা বারবার হয়। এই স্কিমে ব্যাংকে বারবার বারবার টাকা রাখা হয়। এই স্কিম বানানোর সময় টাকার অ্যামাউন্টের টার্ম ফিক্স করে দেওয়া হয়। মানে ধরুন, আপনি 100 টাকার একটা রেকারিং অ্যাকাউন্ট খুললেন আর টার্ম দিলেন 1 বছর, তাহলে প্রতি মাসে আপনাকে 100 টাকা করে রাখতে হবে। 100 টাকার বেশি রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না। এটা করতে হবে 1 বছর ধরে, যেহেতু আপনি অ্যাকাউন্ট বানানোর সময় বলে দিয়েছেন 1 বছর। তো এই স্কিমে কখন টাকা পাওয়া যাবে?
এখানে প্রতি মাসে টাকা রাখা হচ্ছে বলে ব্যাংক এখানে প্রতি মাসে ইন্টারেস্ট দেয়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করে, মানে যে ইন্টারেস্টটা ক্যালকুলেট হয় সেটা ব্যাংক এই রেকারিংয়ে প্রত্যেক মাসে ক্যালকুলেট করে আপনি যত টাকা জমা দিয়েছেন তার উপর। 10,000 টাকার উপর কেউ যদি রেকারিং থেকে ইন্টারেস্ট পায় সেক্ষেত্রে ট্যাক্সও কিন্তু ছাড় পাওয়া যায়। তো এখন এফডি আর আরডি দুটো অ্যাকাউন্টেই ব্যাংক যদি সেম ইন্টারেস্ট দেয় আর সেম টাইমের জন্য টাকা রাখা থাকে, তাহলে এই দুটো স্কিমেই অলমোস্ট একই টাকা রিটার্ন আসবে, কারণ দুটো স্কিমে একইভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। বাট তফাৎ কী আছে তাহলে? এই দুটো অ্যাকাউন্টের সব থেকে বড় তফাৎ হলো এফডিতে একবার দিয়েই ঝামেলা শেষ, আর রেকারিং মানে এফডিতে একবার দিয়েই ঝামেলা শেষ, মানে এফডিতে আপনি যখন টাকা রাখবেন সেই টাকাটা একবারই রাখতে হবে, বারবার রাখতে হবে না। আর রেকারিংয়ে বারবার টাকা জমা রাখতে হয়। এবার কারোর ক্ষেত্রে এফডি বেশি সুবিধাজনক, আবার কারোর ক্ষেত্রে আরডি বেশি সুবিধাজনক। বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল তাদের হাতে একসাথে গোটা টাকা থাকে না, তারা তখন ওই অ্যামাউন্ট থেকেই ভেঙে ভেঙে আরডিতে জমা করতে পারবে। মানে একবারে 1200 টাকা এক বছরের জন্য এফডিতে জমা দেওয়ার মতো যাদের সামর্থ্য নেই, তারা তখন 100 টাকা করে প্রতি মাসে 12 মাস জমা দিয়ে দেবেন, ব্যাস। এতে প্রবলেম আর কি আছে? সবসময় মনে রাখবেন, যে সরকার তার গরিব দেশবাসীকে আগে বেনিফিট দেয় সেই দেশ তত তাড়াতাড়ি উন্নত হয়। বাস্তবে ব্যাঙ্কগুলো বা পোস্ট অফিস এফডিতে একটু বেশি ইন্টারেস্ট দিচ্ছে আরডির তুলনায়, কারণ এফডিতে অ্যামাউন্টটা ফিক্স করা রাখা থাকে, আর আমি আগেই বললাম অ্যামাউন্ট ফিক্স করে যত বেশি রাখা থাকবে তত বেশি ব্যাংকের লাভ, আর ব্যাংকের যেখানে লাভ বেশি হবে সেখানে ইন্টারেস্টও বেশি দেবে। এবার দেখি এফডি মানে ফিক্সড ডিপোজিটের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট কিভাবে করে। আমরা কি জানতে চাইছি যে আমি যদি একটা অ্যামাউন্ট রাখি তাহলে মোটামুটি 5 বছর পর কত রিটার্ন পাবো, তাই তো? ঠিক আছে, আমরা মোটামুটি যদি 1,000 টাকা 5 বছরের জন্য রাখি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, তাহলে স্টেট ব্যাঙ্ক সুদ দেবে মোটামুটি 5%। 5% মানে 100 টাকায় 5 টাকা, মানে 5/100। 100তে 5 টাকা মানেই 5/100। আর নর্মাল এফডি অ্যাকাউন্টে স্টেট ব্যাঙ্ক মোটামুটি 1 বছর অন্তর সুদ যোগ করে। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হলো A=P ব্র্যাকেট শুরু 1 + R/N ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার NT। এখানে P হলো যে অ্যামাউন্টটা আমরা জমা করছি প্রথমে, মানে 1,000 টাকা, আর R হলো ব্যাংকের দেওয়া সুদ যেটা 5%, আর সেটা হলো 5% যেটা সুদ। N মানে হলো ব্যাংক কতদিন অন্তর সুদ দিচ্ছে, মানে 1 বছর। আর টি হলো কতদিন পর সুদ সমেত ব্যাংক আমাদের ফেরত দেবে, যেটা 5 বছর। মানে টি মানে যেটা টোটাল যে আমি যে জবে রিটার্ন পাবো সেই দিনটা, সেই বছরটা, সেটা হতে পারে 1 বছরের কম বা 1 বছরের বেশি, 10 বছরও হতে পারে। তাহলে দেখি টি মানে 100, তাহলে 100 ব্র্যাকেট ওপেন 1 + R মানে সুদ যেটা ছিল 5/100, ঠিক আছে, বসালাম। এবার হলো এন মানে কতদিন পর সুদ জমা করে ব্যাংক, মানে 1 বছর, বসালাম 1। আচ্ছা, এবার পাওয়ারেও এন আছে মানে 1, আর টি হলো কতদিন পর ফেরত দেবে, 5 বছর, তাহলে 5। এবার কত হলো, প্রথমে ব্র্যাকেটের ভেতরটা করে দেখি। আর মানে 5/100 মানে 0.05। 0.05কে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি তাহলে 0.05ই হয়। এর সাথে আমি যোগ করব কত, +1 মানে 1.05। এবার এই 1.05-এর পাওয়ার কত, 5, তাহলে কত হয় 1.27628। এর সাথে আমি পি মানে 1000কে গুণ করে দেবো, ব্র্যাকেট থাকা মানে গুণ, তাহলে হয় 1276 মানে 1276.28। তাহলে A= কত হলো, 1276.28। এটাই 5 বছর পর ফেরত পাওয়া যাবে। আরডির ক্ষেত্রে একই ফর্মুলা, শুধু বছরে সুদ যোগ করার জায়গায় মাসে সুদ যোগ করা হয়, এতে ইন্টারেস্ট বেশি পাওয়া যায়। মানে এখানে এনকে 1 না ধরে 12 হিসাবে ধরলেই প্রতি 5 বছরের 5% সুদ কত পাওয়া যাবে বেরিয়ে যাবে। এফডি এবং আরডি দুটো অ্যাকাউন্টেরই কিছু কিছু টাইপ আছে, যেমন সিনিয়র সিটিজেনদের জন্য, এনআরআইদের জন্য, এই দুটো ক্ষেত্রেই এফডি আরডি এই দুটোর সুবিধাই আছে। সিনিয়র সিটিজেনদের জন্য এফডিতে একটু ইন্টারেস্ট বেশি দেয়, আর আরডি অ্যাকাউন্টে আবার সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট একটু কম দেয় এফডির তুলনায়। এফডির ক্ষেত্রে একটা আছে নন কিমিউলেটিভ এফডি। এখানে আপনি যখন কোনো এফডি করবেন আপনার ইন্টারেস্ট যেটা বছরে বা 6 মাসে যোগ করা হতো সেটা মান্থলি বা 3 মাস অন্তর যোগ করা হবে। মান্থলি বা 3 মাস অন্তর ইন্টারেস্ট যোগ করলেই টোটাল ইন্টারেস্ট বেড়ে যাবে। আর একটা আছে ফ্লেক্সি এফডি অ্যাকাউন্ট, যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট অ্যামাউন্ট তুলে এফডি অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। কিছু এফডি অ্যাকাউন্টে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়,
মানে ট্যাক্সে ছাড় পাওয়া যায়, যেমন ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটস। আরডি অ্যাকাউন্টেও ফ্লেক্সি আছে, এতে আপনি মাসে যে কোনো ডেটে টাকা জমা করতে পারবেন, পেনাল্টি লাগবে না। তো এই দুটো অ্যাকাউন্ট ডিফারেন্স, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কী কী? এক, এফডিতে একটা বড় অ্যামাউন্ট লাইক 1000 থেকে 5000 টাকা বা এর বেশি রাখতে হয়, আরডিতে 10 টাকা থেকেই স্কিম শুরু হয়ে যায়। দুই, এফডিতে একবার টাকা রেখে টাইম সেট করে দিলে আর টাকা তোলা যায় না, আর তুললে নয় ফাইন দিতে হয় আর না হলে স্কিমটাই বন্ধ হয়ে যায়। আরডিতে মান্থলি বা 3 মাস অন্তর দিতে হয় ইএমআইয়ের মতো, আর কোনো মাস না দিতে পারলে স্কিম বন্ধ হয় না, সেক্ষেত্রে ফাইন দিলেই হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে তো ফাইন দিতেও হয় না। তিন, এফডিতে ব্যাংক ইন্টারেস্ট যোগ করে 6 মাস বা 1 বছরে, কিন্তু আরডিতে ইন্টারেস্ট যোগ হয় প্রতি মাসে বা প্রতি 3 মাসে। মেনলি এই তিনটে ফ্যাক্টরই আছে আলাদা করার মতো। আর এফডিতে ইন্টারেস্ট রেট বেশি হলেও ইন্টারেস্ট যোগ হয় অনেক দিন পর পর, আর আরডিতে ইন্টারেস্ট তাড়াতাড়ি যোগ হলেও ইন্টারেস্ট দেয় একটু কম। তাই রিটার্ন পাওয়ার দিক থেকে দুটোতেই অলমোস্ট সেম পাওয়া যায়। কিন্তু আরডিতে একটা সুবিধা হলো মাসে মাসে টাকা জমা করা যায়, যেটা এফডিতে একসাথে অনেক বেশি অ্যামাউন্ট জমা করতে হয়। তো এই হলো এফডি আর আরডি স্কিম, আশা করি বোঝা গেছে। লাস্ট হিস্ট্রি ভিডিও দেখতে হলে বাদিকের ভিডিওটাতে ক্লিক করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।